गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম। শুভারম্ভে আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীপাদপদ্মে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রিয় দর্শক বন্ধুর জন্য রইল আমার আন্তরিক বৈদিক সম্ভাষণ রামনারায়ণ রাম। ধারাবাহিকতা বজায় রেখে আমি আজকেও তোমাদের সঙ্গে উপস্থাপিত করতে চলেছি শ্রী শ্রী ঠাকুরের শৈশবের লং পাহাড়ের কাহিনী। প্রথমবার যখন শিশু ঠাকুর লং পাহাড়ে গেছিলেন তখন পাহাড়ের লোকদের কথা দিয়ে এসেছিলেন তিনি আবার আসবেন, তাই আবার পাহাড়ে গেলেন এক ভক্তের সঙ্গে। দার্জিলিংয়ের লামা পরিবারের সঙ্গে তখন এতটা ঘনিষ্ঠতা হয়েছিল যে তারা বালক ঠাকুরকে কিছুতেই ছাড়তে চাইছিলেন না। অবস্থাপন্ন এই লামা পরিবারের স্বামী স্ত্রী মেয়েরা সবাই বালক ঠাকুরকে এত ভালোবাসে যে তাকে নিজেদের ঘরের ছেলের মতো দেখে। লামার বাড়িতে প্রায় এক লামা সন্ন্যাসী আসেন। তিনি বড় বড় সাধকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বালককে তিব্বতের কাছাকাছি পর্যন্ত নিয়ে গেলেন। ওখানকার সাধকরা বৌদ্ধ হলেও তন্ত্রের সাধনা করে। কখনো কখনো এই তান্ত্রিক বৌদ্ধ সাধকেরা তাদের আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করে দেখতেন সত্যিই বালক ঠাকুর মহাপুরুষ কিনা। এক জায়গায় এক বিরাট সাধক বালক ঠাকুরের উপর তার দৈব শক্তি প্রয়োগ করেছিলেন। গায়ে জল ঢেলে দিলে বা সামান্য তাপ দিলে যেমন অনুভব করা যায়, ঠাকুরও তেমনিভাবে তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তার উপর শক্তি প্রয়োগ করা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি সেই শক্তি ফেরত পাঠিয়ে দিলেন দ্বিগুণ উৎসাহে। ফেরত পাঠানো মাত্র সাধকের সব শক্তি অন্তর্হিত হলো। সাধক প্রমাদ গুনলেন, বলে উঠলেন, ওরে বাপরে বাপ, সাংঘাতিক, তুমি তো সব নষ্ট করে দিয়েছ। বালক বললেন, তুমি সংগ্রহ করেছ, তুমি এখানে পরিশ্রম করে সেটা অর্জন করেছ। আমি তো এখানে অর্জন কিছু করিনি, পরিশ্রম করার আমার প্রয়োজন হয়নি। যেটা নিয়ে এসেছি সেটা আমি মালিকানা সত্ত্বে পেয়েছি, এমনি মালিক হিসেবে। আমার তো ছাড়াছাড়ির বালাই নেই, দূর থেকে দেখলাম, ফোর্সের জবাবটা দিয়ে দিলাম। সাধক বলল, তোমার মধ্যে কতটা আছে, কোন সীমানায় আছে তুমি বোঝো? তুমি কি উপলব্ধি করো যে তোমার এই রকম শক্তি আছে? ঠাকুর বললেন, উপলব্ধি করার চিন্তা আমার নেই। যে মাটির উপর দিয়ে হাঁটছি আমি, সেটার এতটুকুনও ব্যবহার করি। কিন্তু যে মাটি দিয়ে হাঁটছি সে মাটিটা তো বিরাট। যে বাতাসটুকু নেই, কতটুকু আর যায়, বাতাস তো বিরাট। যে ক্ষমতা নিয়ে আমি চলি সেই ক্ষমতাটা সাধারণ এইটুকু মাত্র নিয়ে চলি। যে ক্ষমতার উপর দিয়ে চলি সেই ক্ষমতার ভাণ্ডারটা তো বড়, সেটা তো একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো সীমাবদ্ধ নয়। সাধক বলল, না, তোমার অনেক আছে, এক জীবনে উপার্জন করা সম্ভব নয়। ঠাকুর বললেন, এক জীবনে দুই জীবনে বুঝি না, জীবন মানুষের একটাই, শুধু ধাপে ধাপে পরিবর্তন হয়ে যাচ্ছে। একটাই জীবন, এর আর দুটো হয় না। একটা জীবনই বহু যুগ যুগ ধরে চলে। সাধক বলল, আমাদের পক্ষে কি করে সম্ভব ওই অফুরন্ত ভাণ্ডারের সঙ্গে যোগাযোগে থাকা? তুমি কি করে এত পেলে,
কি করে হলো? ঠাকুর বললেন, আমার সব সময় নিজস্ব ধরনের একটা চিন্তা থাকে যে আমি যখন এসেছি, আমি যখন জন্ম নিয়েছি, আমি যখন ছিলাম বা যখন এলাম বা যখন যাব, আমি যে একটা ধারাতে আছি, যে গতি ধরে আছি, গতি হয়ে আছি, যে গতি নিয়েছি, একটা অফুরন্ত ভাণ্ডারের মধ্যে আছি। তার মালিক, উত্তরাধিকারী হিসেবে আমরাই হব, আমরাই আছি, এবং সেটা যেন আমাদের উইল করে দেওয়া আছে। কে করেছে না করেছে সে বিষয়ে আমি বলছি না, তবে আমাদের অফুরন্ত ভাণ্ডারের দিক থেকে এমন উইল করে দিয়েছে যে আমরা সবটারই মালিক বলো, সেবাইতি বলো, আর যাই বলো, আমাদের অধিকার রয়েছে প্রতি বস্তুতে, প্রতি কাজে। ক্ষমতার বেলাতেও তাই। সাধক তখন বলল, সূর্য পর্যন্ত তুমি অনায়াসে শক্তি প্রয়োগ করতে পারো? ঠাকুর বললেন, সূর্য তো আমার কাছে জোনাকি পোকা, আমার শক্তির কাছে সূর্য একটা জোনাকি। সাধক বলল, কি করে সম্ভব? ঠাকুর বললেন, কেন সম্ভব হবে না? শক্তিটা তো যে গাছের বীজ, সেই গাছের চেহারাই নেবে, সেই গাছেরই ফল ফুল হবে, সেই অনুযায়ী ক্ষমতাশালী হবে। সুতরাং আমরা যে গাছের বীজ, তার কাছে তো চন্দ্র সূর্য শিশু, শিশু বললেও বড় বলা হয়। লামা সন্ন্যাসী অভিভূত হয়ে বলল, আমরা তো ওই ধরনের কথা শুনিনি, যেভাবে বলছো সেভাবে তো তৈরি হইনি, সেরকম তৈরিই নই। ঠাকুর বললেন, তোমরা কি করে তৈরি হবে? তুমি পরিশ্রম করে উপার্জন করছো, উপার্জন করে সঞ্চয় করছো। আমি খনিতে আছি, সুতরাং বস্তু আমার হাতে, আমি বস্তু খনন করছি, বস্তু আমি ঢেলে দিচ্ছি, সেই বস্তু তোমরা উপার্জনের মাধ্যমে নিয়ে নিচ্ছ। সুতরাং দুটোর মধ্যে পার্থক্য তো থাকবেই। তুমিও সেই অধিকারে রয়েছ, নইলে বস্তু তোমরা কেন পেলে? বস্তু তুমিও নিয়েছো। এক একজন ছোট ছোট জমিদার, তালুকদার, রাজা, ওগুলো নিয়েই হয়েছে। আমাদের দেশের রাজা মনে হচ্ছে বহু জনের থেকে উপার্জন করে করে সংগ্রহ করে এক একজন রাজা হয়েছে। তারপর ঠাকুর বললেন, এরকম ধাক্কাধাক্কি করতে গেলে কেন? তোমার তো এরকম শক্তি ছেড়ে দেওয়া উচিতই হয়নি। সাধক বলল, আমি তো দেখতে চেয়েছিলাম বালক ঠাকুর সত্যিই মহাপুরুষ কিনা, বিরাট শক্তির অধিকারী কিনা, এটাই দেখতে চেয়েছিলাম। দেখতে গিয়ে আটকে পড়েছি। ঠাকুর বললেন, আমি হলে তো এই রকম মারতাম না। শক্তি ছেড়েছ বলে একটু উত্তর না দিলে অভদ্রতা হয়, সেই জন্যই উত্তরটা দিলাম। অনেকেই সেখানে আত্মনিবেদন করে শ্রী শ্রী বালক ঠাকুরের কাছ থেকে উপদেশ নির্দেশ নিলেন। বালক ঠাকুরও মুক্ত হয়ে ওই সরল মানুষদের ঢেলে দিলেন। কিছুদিনের মধ্যেই দার্জিলিং ফিরে এলেন। লামা পরিবার কিছুতেই ঠাকুরকে ছাড়তে চায় না। প্রায় 1 মাস হতে চলল বাড়ি থেকে বেরিয়েছেন। স্কুল কামাই হবে, তাই তাড়াতাড়ি ফিরে এলেন সেবার। কথা দিয়ে এলেন আবার তিনি আসবেন। লামাদের আলখাল্লা আর টুপির মতো পোশাকও ওরা ঠাকুরের জন্য করে দিয়েছিল। ওই পোশাক আর কেডস জুতো পরে পাহাড় অঞ্চলে ঘুরে বেরিয়েছেন। পাহাড় থেকে নেমে এসেছেন। পার্বতীপুর স্টেশনে পৌঁছে টিকিট কাটবার মতো পয়সা আর হাতে নেই। ট্রেনের কামরায় ঠাকুর আর তার সহপাঠী উঠে বসলেন, কিন্তু টিকিট চেকার এসে নামিয়ে দিলেন। কী করবেন মনের দুঃখে দুজনে প্ল্যাটফর্মের গাছতলায় একটি বেঞ্চে বসে রইলেন। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। গার্ড সিগন্যাল দিয়েছে, হুইসল বাজিয়ে ট্রেন ছাড়তে চেষ্টা করে, কিন্তু ট্রেন 1 ইঞ্চিও নড়ে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও ট্রেন কিছুতেই নাড়ালো গেল না। আর একটা ইঞ্জিন আনা হলো। 2টো ইঞ্জিনে চেষ্টা করলো, কিন্তু একই অবস্থা। বেশ হট্টগোল চলছে। গার্ড, স্টেশন মাস্টার, অন্যান্য রেলকর্মীরা শালা পরামর্শ করছে। এমন সময় একজন যাত্রী বলল, ওই যে সুন্দর ছেলেটি বেঞ্চে বসে আছে, ওই নিশ্চয়ই কিছু করেছে। ট্রেনের কামরায় হাত দিয়ে ওকে বলতে শুনেছি, আমাদের ফেলে যাস না। সকলেই তখন বালক ঠাকুরের কাছে ছুটল। গার্ড, স্টেশন মাস্টার সকলেই অনুরোধ করলো ট্রেনটা ছেড়ে দিতে।
বালক সরলভাবে বললেন, বারে, ট্রেন চলে গেলে আমরা যাব কি করে? তারা তখন তাকে সসম্মানে নিয়ে ট্রেনের একটি ফার্স্ট ক্লাস কামরায় তুলে দিল। এবার একেবারেই প্রথম চেষ্টাতেই ট্রেন চলতে শুরু করলো। পরের স্টেশনে বালক ঠাকুরকে দেখবার জন্য তার কামরায় লোক ভেঙে পড়ল। অনেকেই দীক্ষা লাভ করে জীবন সার্থক করল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে আমার সঙ্গে স্রষ্টার সৃষ্টি দর্পণ চ্যানেলের সদস্য হয়ে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। আমি নতুন নতুন অনেক রকম সুন্দর ঠাকুর বাবার শৈশব কাহিনী উপস্থাপিত করতে চলেছি তোমাদের সামনে। সকলে ভালো থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।